আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর গ্রেপ্তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে সেনাবাহিনীর হেফাজতে তুলে দেওয়া হয়েছে। এরপর জানাবো, জীবন দিব জান দিব, তবু ২৪ জুলাইকে হারিয়ে যেতে দেব না বললেন জামাতের আমির। বিরোধী দল নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে, আল্লাহর কসম, জীবন দিব জান দিব মান দিব, ২৪ জুলাইকে হারিয়ে যেতে দেব না আমরা। লজ্জিত, কারণ প্রতিবার সাধারণ মানুষ, ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক জীবন দিয়ে অর্জন এনে দেয়, এর কিছুদিন পরই সবকিছু লুটপাট করে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে ৪২০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৪২০ জনকে আসামি করা হয়েছে। জানাবো, হাসনাত সার্জিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের। জুলাই গণ অভ্যুত্থানের সময় আব্দুল কাদেরের ভূমিকা ছিল অনেক ব্যাপক। এই ঘটনায় হাসনাত এবং সার্জিস আলমের দ্বিমুখী আচরণে এবার সেই আব্দুল কাদেরই তিনি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। হাসনাত এবং সার্জিসের কুকর্ম ফাঁস করেছেন আব্দুল কাদের। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মানুষ মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের। মিয়ানমার উপকূলে দুটি সন্দেহভাজন নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর গ্রেপ্তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস থেকে আটক করা হয়। আজ দুপুরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানোর পরই পলাতক অবস্থায় ছিলেন। তিনি মূলত এমন একজন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন তৎকালীন সময়ে, যেটা ভারতের কোনো মদতপুষ্ট কার্যক্রম রয়েছে কিনা জিয়াউর রহমানকে হত্যার পেছনে, সেই বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি আগ্রহী রয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে গ্রেপ্তার করার বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছিল। অবশেষে তাকে ৪৫ বছর পর আটক করা হলো। বর্তমানে তিনি সেনা হেফাজতে রয়েছেন। সেখানে সেনা সদস্যরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছে। তিনি মূলত কেন জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন, কি ছিল তার উদ্দেশ্য, সেসব বিষয় নিয়ে মূলত জানার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি ধরনের ঘটনা ঘটে, সেটি সবাইকে আরো বেশি হতচকিত করার আগেই মূল বিষয়গুলো নিয়ে সবাইকে বিষয়টি নিয়ে আরো পরিষ্কারভাবে ধারণা দেওয়া হয়েছে। জীবন দেব তবু ২৪কে হারিয়ে যেতে দেব না
বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে জীবন দিয়ে হলেও আমরা জুলাইকে আবারও ধারণ করতে চাই। তিনি আরও জানিয়েছেন যে নিজের জীবনের বিনিময়ে জুলাইকে আমরা কখনোই কোনো স্বৈরাচারের হাতে তুলে দেব না। যে কোনো মূল্যে আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করব, তারপরও আমাদের এই জুলাইকে কখনোই তাদের হাতে তুলে দেব না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে যে কোনো মূল্যে আমরা জুলাইকে একটি ভালো অবস্থানে নেবই নেব। তিনি আরও জানিয়েছেন যে জুলাইকে নস্যাৎ করার জন্য তারা যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের ষড়যন্ত্রের বিষ দাঁত উপড়ে ফেলা হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে ষড়যন্ত্রকারীরা তারা অতীতেও ষড়যন্ত্র করেছে, তারা জুলাই বিপ্লবকে ধ্বংস করতে চায়, কিন্তু আমি তাদের স্পষ্ট করে বলে দিতে চাই যে এই জুলাই এসেছে হাজার বছরের ইতিহাসকে ধারণ করে। এ জুলাই আমাদের মধ্য এসেছিল বলেই আমরা স্বৈরাচারের দোসরকে দেশছাড়া করতে পেরেছি। স্বৈরাচারকে দেশছাড়া করার পেছনে জুলাইয়ের যে অবদান রয়েছে, এই অবদান আমরা কি করে সেটিকে মূল্যায়ন করব? এই নিজের জীবন দিয়ে হলেও তাই জুলাইকে রক্ষা করব। জুলাই কারো কাছে বিক্রি হবে না। কেউ যদি আমাদেরকে বলে যে তোমরা জুলাই বিক্রি করছো, আমি তাদের বলে দিতে চাই যে জুলাই আমরা বিক্রি করি না, বরং তোমরাই জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছো। যারা জুলাইয়ের গাদ্দার রয়েছে তাদেরকে জাতি চিনে। আগামীতে যদি বড় কোনো ধরনের বিপদে পড়ে এদেরকে কেউই গর্ত থেকে আর টেনে তুলবে না। যারা গর্তে পড়েছিল, এতদিন ধরে একটি কথা বলতে পারত না, সেই ব্যক্তিরাই এখন গর্ত থেকে উঠে তারা এমনভাবে কথাবার্তা বলতে শুরু করেছে যেটা দেখে আমরা খুব বেশি হতচকিত হয়েছি বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমার জন্য অত্যন্ত লজ্জাজনক এক ব্যাপার যে এখন পর্যন্ত এটি নিয়ে আমরা তেমন কোনো কিছুই করতে পারলাম না। জুলাইয়ের যোদ্ধাদেরকে এখনো সম্মান দেখাতে পারলাম না। অনেকেই এখনো মারা গিয়েছে, তাদের জন্য আমরা কোনোভাবেই কোনো সহযোগিতার হাত বাড়াতে পারছি না। এটাই আমাদের জন্য লজ্জাজনক। গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে 420 আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় সেখানে ছাত্রলীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মুকসিদপুর থানায় এবং কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মুকসিদপুর ও কাশিয়ানী থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন পেলেই গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার মধ্য দিয়ে মূলত সবকিছু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আবির্ভূত হচ্ছে যে আওয়ামী লীগের ঘাঁটি বলতে পরিচিত ছিল যে গোপালগঞ্জ, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন রাস্তায় নামলেই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসনের সদস্যরা। এতে চরম দিশেহারা হয়ে পড়েছে এই আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। তারা এখন বিএনপির বিরুদ্ধে কোনো কিছুই আসলে করতে পারছে না পারছে প্রশাসনের বিরুদ্ধে কোনো কিছু করতে। তারা পুরোপুরি হতাশার মধ্যে পড়েছে। তারা কল্পনা করতে পারেনি যে শেখ হাসিনা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এভাবে চরম বিপর্যয়কর একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। সেটি তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। হাসনাত সার্জিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদির। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় যখন আন্দোলনের সমন্বয় কঠিন হয়ে পড়েছিল, ঠিক তখনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 9 দফা দাবি ঘোষণা করে আলোচনায় আসেন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদির। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থীর ঘোষণাটি আন্দোলনে নতুন গতি এনে দেয়, যা পরবর্তী গণ অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের নানা সিদ্ধান্ত
অভ্যন্তরীণ আলোচনা এবং পরবর্তী সময়ে রাজনৈতিক ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে এবার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে নিজের মতপার্থক্য ও দ্বন্দ্বের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেছেন আব্দুল কাদির। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত কিভাবে এসেছিল এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল কাদির বলেন, ১ আগস্ট ৬ সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে মুক্ত হওয়ার পর সেদিন দুপুর ১২টা ৫ মিনিটে আসিফ ভাই আমাকে ফোন করে বললেন, তুই সাবধানে থাকিস, তোকে ফেলে মেরে ফেলবে। এবং ১টা ১৩ মিনিটে তিনি আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন, আমরা সিনিয়ররা বের হয়েছি, আমাদের সঙ্গে আলোচনা ছাড়া কর্মসূচি দিও না। তারা কিছুদিন ডিবি কার্যালয়ে ছিল, বাইরে অবস্থা সম্পর্কে সেভাবে জানেন না। তাই আমি সাংবাদিকদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ২ আগস্ট দোয়া মোনাজাত ও প্রার্থনা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করি। আসিফের সঙ্গে সঙ্গেই আপত্তি জানায়। বড় আপত্তি আসে সন্ধ্যা নাগাদ। সন্ধ্যার পর থেকে অনেক সাংবাদিক আমাকে ফোনে বলেছিলেন যে সার্জিস আলম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার কর্মসূচি ডিলিট করে লিখেছেন যে এটা কাদেরের ব্যক্তিগত কর্মসূচি, কাদের উচ্চ পর্যায়ের কোনো সমন্বয়ক নয়। আমরা আলাপ আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব। পরে দেখতে পাই সেই গ্রুপ থেকে আমাকে বের করে দিয়েছে সার্জিস। আমি ওই গ্রুপে আর কোনো বার্তা দিতে পারছিলাম না। সে সময় নাহিদ ভাই আর আসিফ ভাইকে ফোনে পাচ্ছিলাম না। পরে সেই গ্রুপের অ্যাডমিন ও সমন্বয়ক আব্দুল সালেহীন অয়নকে দিয়ে সার্জিসের মেসেজটা ডিলিট করায়। অয়ন আমাকে আবার গ্রুপে যুক্ত করে সার্জিসের ডিলিট করা কর্মসূচির বার্তা আমি আবার গ্রুপে দিলাম। সার্জিসকে গ্রুপ থেকে রিমুভ করে দিলাম। আসিফ ভাই আমাকে বললেন, তোমাকে তো নিষেধ করেছিলাম, কর্মসূচি দেওয়ার আগে আলোচনা করা উচিত ছিল। আমি বললাম, ভাই আমি তো ভুল কিছু করিনি। ওই সময় নাহিদ ভাই আসিফ ভাইয়ের সঙ্গে হাসনাত ভাই ও সার্জিস ভাই খুবই ঝামেলা করছিলেন। হাসনাত ও সার্জিস লিখেছিলেন, তোমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো, বিএনপি জামাতের পায়ে আন্দোলন করছো, কাদেরকে থামাও। এক পর্যায়ে আমি সাদিক ভাইকে বা ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে ফোন করে বললাম, সার্জিস তো এমন করছে, তাদের থামান। সাদিক ভাই কি করেছিলেন জানি না। এক পর্যায়ে সার্জিস চুপ হয়ে যায়। সে রাতে সিদ্ধান্ত হলো যে ঝামেলা হয়েছে তা নিয়ে ২ আগস্ট জুমার নামাজের পর বৈঠকে বসবো। হাসনাত সার্জিসকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না, তারা আর আন্দোলন করতে চাইছিলেন না। তাদের সঙ্গে হাসিব আল ইসলামও ছিলেন। জুমার পর অনলাইনে আমাদের বৈঠক হয়। সেখানে তৎকালীন ছাত্রশক্তি নেতা কর্মীরা ছিলেন। ওই বৈঠকে হাসিব বলেছিলেন, তিনি আন্দোলন চালিয়ে যেতে চান না, তার ঝুঁকি লাগছে, মানুষ মারা যাচ্ছে, এর দায় আমাদের। এক পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বললাম, আন্দোলন কে করলো না করলো সেটা ব্যাপার না, কেউ যেন স্যাবোটাজ না করে। এই কথা বলার কারণ সে সময় কর্মসূচি ঘোষণার কারণে হাসিব আমাদের বিরুদ্ধে ফেসবুকে কয়েকটা পোস্ট দিয়েছিল। এরপর আসিফ ভাই অসহযোগ আন্দোলনের কথা বলে আমি এক দফা নিয়ে ভাবার কথা বললাম, কারণ পরিস্থিতি সেদিকেই এগুচ্ছিল। মূলত এখন যে তাহলে হাসনাত এবং সার্জিসের বিরুদ্ধে কয়েকদিন আগে যে কথা বলেছিল রাশেদ খান, কথাটি তাহলে মিথ্যা নয়। অবশেষে সেটি স্বীকার করলেন আব্দুল কাদির।